নমস্কার দর্শক বন্ধুরা, মৃত্যুঞ্জয়ের অমৃত বাচন অনুষ্ঠানে আবার একবার সবাইকে স্বাগত। বন্ধুরা, কাজে কর্মে ব্যস্ততার সুবাদে অনেকদিন আপনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি, নতুন ভিডিও নিয়ে আসতে পারিনি। আপনারা এর মধ্যে আমাকে ফোন করেছেন, বহু ফোন পেয়েছি আপনাদের থেকে, দেশের থেকে, বিদেশের থেকে। আপনারা যে আবার ভিডিও এত ভালোবেসে দেখছেন, এটা নিয়ে ভাবছেন, কাজ করার চেষ্টা করছেন, সেজন্য আমি খুশি। যারা সাকসেস পেয়েছেন, ফোন করে জানিয়েছেন, তাদের আরও বড় সাফল্য আমি কামনা করি। কিন্তু এরকমও কেউ কেউ আছেন যারা ফোন করে জানিয়েছেন যে গুরুজি আপনার কাজটা করে রেজাল্ট হয়নি, সাকসেস পায়নি। খুবই দুঃখের কথা। নো ডাউট আপনারা একটা আশা নিয়ে, একটা উদ্যম নিয়ে আবার দেওয়া কিছু উপায় আপনারা অনুসরণ করেছেন, কিন্তু রেজাল্ট হয়নি। খুবই দুঃখের কথা। কিন্তু আমি বলছি, ভেঙে পড়ার মতো কিছু হয়নি। আপনারা ফোন করে যারা জানিয়েছেন, দেখেছেন আমি কি বলেছি। আবার দেওয়া কোনো প্রয়োগ নিষ্ফলা হয় না, নিষ্ফলা হবার নয়। যদি রেজাল্ট হয়নি এরকম ব্যাপার কারোর সঙ্গে হয়েছে, তাহলে বুঝতে হবে সমস্যা কিন্তু অন্য কিছু থাকতে পারে। আজকের এই ভিডিওতে বন্ধুরা, আমি কিছু এমন দিকের প্রতি আলোকপাত করতে চলেছি যেটা হয়তো অনেকেরই সমস্যার জায়গা। কেউ জানেন, কেউ জানেন না। আমি কালসর্প দোষের বিষয়ে আজকে কিছু বলবো। তারও আগে যারা আমাকে এটা জানিয়েছেন যে আবার ভিডিওর উপায় অনুসরণ করে সাকসেস পাননি, বিশেষত তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা একটু নিজেদের কোষ্ঠীটা কোথাও বিচার করিয়ে দেখে নিন। আপনাদের জন্মকোষ্ঠীতে কালসর্প দোষ নেই তো? অবশ্য একা কালসর্প দোষকে দোষী করে লাভ নেই। মানুষের জন্ম ছকে প্রায়শই কিছু এমন মহা অশুভ গ্রহ দোষের জায়গা থেকে থাকে। যেমন ধরুন, কালসর্প তো অবশ্যই, সঙ্গে সঙ্গে ছন্নছাড়া দোষ, বিষ যোগ, বা ধরুন গ্রহণ দোষ, কেন্দ্রম দারিদ্র যোগ, আরও আছে হুতাশন, ললাটি, ফণিমুখ, ব্যাঘ্রতুণ্ড, আরও কত তাদের নাম। কিন্তু কাজ একটাই, সেটা হচ্ছে মানুষকে জীবনে সাকসেস না পেতে দেওয়া, মানুষের জীবনে নানানভাবে ডিস্টারবেন্সের জায়গা নিয়ে আসা। আজ আমি কথা বলতে যাচ্ছি কালসর্প দোষ বিষয়ে। আপনাদের অনেকের রিকোয়ারমেন্ট আসে যে গুরুজি এই বিষয়ে কিছু ভিডিও দিন, কিছু বলুন, কিছু উপায় বলুন, প্রতিকার জানান। আজকের ভিডিওর মাধ্যমে আমি কালসর্প দোষের কিছু প্রতিকার নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই। কিন্তু তারও আগে এই কালসর্প দোষটা যে কি, এই বিষয়ে দু চার কথা বলে নিতে চাই। আজকে মানুষ অনেকেই জ্যোতিষ সচেতন এবং অনেকে জানেনও কালসর্প দোষটা কি হয় বা এটা কিভাবে সৃষ্টি হয়। কিন্তু যারা জানেন না, আমি তাদের জানাবার জন্য এই কালসর্প দোষের একটা সংজ্ঞা বলুন বা ধারণা বলুন, যাই বলুন, আমি দেবার চেষ্টা করছি। এটা তো আপনারা সবাই জানেন, আমাদের জন্মছকে 12টা ঘর, 12টা রাশি, আর সেই 12টা রাশিতে মোট 9টি গ্রহ অবস্থান করে থাকে।
এগুলি হল ক্রমান্বয়ে রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, বুধ, শুক্র, 7টি প্রধান গ্রহ ছাড়াও আছে 2টি ছায়া গ্রহ রাহু ও কেতু। এই কালসর্প দোষ এটি সৃষ্টিতে কিন্তু প্রধান ভূমিকা নিয়ে থাকে এই রাহু আর কেতু। রাহু অবস্থান যেখানে, কেতু সর্বদা তার 180 ডিগ্রি কোণে, অর্থাৎ ঠিক সমান্তরালে। রাহু এবং কেতুকে দুটি বিন্দুতে রাখলে সেই বিন্দু দুটিকে যদি একটি কাল্পনিক সরলরেখা দ্বারা যোগ করা যায়, তাহলে দেখতে পাবো এই সরলরেখার এক প্রান্তে রাহুর অবস্থান, অন্য প্রান্তে কেতুর অবস্থান, যেটা সর্বদা সব সময় রাহু এবং কেতু এই পারস্পরিক দূরত্বের জায়গাটা বজায় রেখেই রাশিচক্র পরিক্রমা করে থাকে। এখন বাদবাকি যে 9টি গ্রহের কথা বললাম, যদি দেখা যায় কারোর জন্মছকে বাদবাকি 9টা গ্রহ রাহু এবং কেতুর মাঝখানে অঙ্কিত এই কাল্পনিক সরলরেখার যে কোনো একদিকে আটকা পড়েছে। আমি কি বলতে চাইছি বুঝতে পেরেছেন? রাহু একটি অবস্থানে, কেতু আরেকটি অবস্থানে, তাকে যদি একটি সরল রেখা দিয়ে আমি সংযোগ করতে পারি, বাদবাকি গ্রহগুলো হয় তার এই দিকে নয়তো তার এই দিকে বিন্যাস করা রয়েছে। এইরাম যদি অবস্থা হয় এবং সঙ্গে সঙ্গে মানুষের যেটা লগ্ন ভাব, লগ্ন ভাবটাও যদি এই ঘেরার মধ্যে চলে আসে, তাহলে এই যে অবস্থাটা, এটাই কালসর্প দোষ বলে পরিচিত। এখন এখানে কিছু ব্যতিক্রমের জায়গা আছে। যেমন ধরুন, অনেকেরই দেখা যায় ছকে একটি গ্রহ বা লগ্ন সহ একটি গ্রহ, যে কেউ এই কাল্পনিক রেখার অন্য দিকে রয়েছে আর বাদবাকি গ্রহ রয়েছে আরেক দিকে। এরকম যদি পরিস্থিতি হয়, তখন তাকে ভঙ্গ কালসর্প বা আংশিক কালসর্প বলা যাবে। এখন কালসর্প ভগ্ন হোক বা কালসর্প পূর্ণ হোক, কালসর্পের কিছু কমন কুপ্রভাব এবং সিম্পটমের জায়গা আছে, যেটা কিন্তু পূর্ণ কালসর্প দোষে যিনি দোষী বা আংশিক কালসর্প দোষে যিনি দোষী, উভয় ব্যক্তিকেই কম বেশি সেটা ভোগ করতে হয়। এখন আমি কালসর্পের এই সিম্পটমগুলো আপনাদের বলছি। যারা জানেন না যে তাদের ছকে কালসর্প আছে কি নেই, তারা নিজেদের জীবনে ঘটে যাওয়া এই সিম্পটমগুলোকে মিলিয়ে দেখে নিয়ে বুঝে নিতে পারেন যে তাদের কালসর্প আছে কি কালসর্প নেই। প্রথমত তো আমি বলেছি, এই যে দোষটা, এই কালসর্প দোষটা, এটা প্রধানত মানুষের জীবনে সাফল্যে বাধাকারক হয়ে দাঁড়ায়। দেখা যায় মানুষ যে কাজেই হাত দিচ্ছে না কেন, সেখানে কিন্তু তার কোনো না কোনো বাধা বিঘ্নতার জায়গা ঠিক এসে উপস্থিত হয়ে যাচ্ছে। অনেক সময় হওয়া কাজ ঘুরিয়ে দিচ্ছে, পণ্ড করে দিচ্ছে, নয়তো অহেতুক কোনো কারণ ছাড়াই বা সামান্য কোনো কারণে সেটা ঝুলে যাচ্ছে, পেন্ডিং হয়ে থেকে যাচ্ছে, এইরকম একটা জায়গায় এসে থাকে। এছাড়া কালসর্প থাকলে পরে মানুষের ভেতরে স্যাটিসফ্যাকশনের জায়গাটা কিন্তু অভাব থেকে যায়। স্যাটিসফ্যাকশনের অভাব বলতে, মানুষটি যখন ছোট থাকে, যখন সে ছাত্র দশায় থাকে, পড়াশোনা করে, সেই সময় সে নিজের স্টাডিজ নিয়ে কখনো স্যাটিসফাই হতে পারে না। তারপরে সে যখন কর্মে যোগদান করে, তখন সে নিজের কর্মক্ষেত্রে নিজের কাজের দ্বারা স্যাটিসফাই হতে পারে না, নিজের উপার্জনের দ্বারা স্যাটিসফাই হতে পারে না। তার সবসময় মনে হতে থাকে যে যে কাজ সে করছে এর থেকে বেটার কাজ সে করতে পারত, বা তার আজকে যেটা রোজগার
সে কিন্তু নিজের যোগ্যতা এবং কর্মক্ষমতা অনুযায়ী রোজগার পাচ্ছে না, সে বঞ্চিত হচ্ছে। এই একই মনোভাবের প্রতিফলন তার সাংসারিক জীবনে, তার সামাজিক জীবনে বা তার জীবনের যে কোনো ক্ষেত্রে দেখা যেতে পারে। মানে সোজাসুজি মানুষ এদেরকে কখনো সখনো না কুচু বলে ভাবে, অর্থাৎ কিছুতেই তার স্যাটিসফ্যাকশন হচ্ছে না। আসলে সে তো অপারগ, সে সত্যিই কিন্তু ক্ষমতা রাখে। এ প্রসঙ্গে এই কথাটাও না বললে নয়, আমি যেটা বরাবর বলে থাকি যে এই পৃথিবীতে ভালো বা খারাপ এই দুটো জায়গা কিন্তু রিলেটিভ। অর্থাৎ আজ যা যে ভালো, কাল সেখানে কিছু খারাপ আসতে পারে, বা যেটা একজনের চোখে ভালো অন্যজনের চোখে সেখানে কিছু খারাপের জায়গা বেরোতে পারে। একই কথা, খারাপ যা কিছু রয়েছে তার থেকে কিছু ভালোর জায়গাও বেরোতে পারে। তা দেখা গেছে এই কালসর্প দোষে যারা দুষ্ট থাকেন তারা সারা জীবন এত স্ট্রাগল করেন, এত লড়াই করেন যে তাদের মধ্যে কিছু এক্সট্রা ক্যালিবার, কিছু এক্সট্রা ক্যাপাসিটির জায়গা আসে, যেটা তাদেরকে অন্য 5টা মানুষের থেকে একটু ডিফারেন্ট করে তোলে, বরং বলা যায় একটু বেশি যোগ্যই করে তোলে। কিন্তু তারা সেই যোগ্যতার মূল্যটা পায় না। তাহলে কি দাঁড়াচ্ছে বন্ধুরা, যারা কালসর্প দোষে দুষ্ট তারা কিন্তু যদি কোনো প্রতিকার ফলো করতে চান, আমি যে সমস্ত প্রতিকার টোটকা উপায় আপনাদের সামনে তুলে ধরি সেগুলো যদি কিছু ফলো করে রেজাল্ট পাওয়ার আশা রাখেন, ন্যাচারালি সেই জায়গাটাতেও কালসর্পের কিন্তু থাবা পড়তেই পারে এবং তাদের সাকসেসে বাধার জায়গা এনে দিতে পারে। এই দোষটা তো এতই খারাপ দোষ যে এর প্রতিকার না করে যদি আমরা জ্যোতিষিক প্রতিকার করার চেষ্টা করি, অনেক সময় সেই প্রতিকারও কাজ করে না। তো সবাই খুব সীমিত বন্ধুরা, আমি চটজলদি কিছু কালসর্পের প্রতিকার আজকের এপিসোডে দেবার চেষ্টা করছি। প্রথমেই আমি সূর্য প্রণামের কথা বলবো। কালসর্প হচ্ছে মানুষের জীবনের অন্ধকারময় দিক, তাই এই অন্ধকার দূর করতে চাই আলো। এই আলো আমাদের দিতে পারেন সূর্যদেব। তাই আমরা যারা কালসর্প দোষে আক্রান্ত, আমাদের উচিত রোজ সকালে স্নানান্তে সূর্য প্রণাম অবশ্যই করা। আরেকটি প্রতিকার বলছি, সেটি হচ্ছে পাখিদের খাওয়ানো, দানা খাওয়ানো। তবে এই খাওয়ানো যে দানাটা খাওয়াবেন সেটা 7 রকমের দানা শস্য, ধান নয় সরি, গম, চাল, জব, ছোলার ডাল, মসুর ডাল, সবুজ গোটা মুগ, কালো উড়দ ডাল, এই 7 রকমের ডাল একত্রে মিশিয়ে আপনারা রোজ পাখিদেরকে খাওয়াতে পারেন। এর ফলেও আস্তে আস্তে কালসর্প দোষের প্রকোপ কমে যেতে পারে। সবাই খুব সীমিত, আমি দেখতে পাচ্ছি সময় প্রায় শেষ হয়ে এসছে, আর বড় করলে ভিডিও দেখতে এবং পাবলিশ করতে অসুবিধে হবে। আমি খুব শিগগিরই ফিরে আসবো অন্য অনুষ্ঠানে কালসর্প বিষয়ক কোনো আরও উপায় আপনাদের সামনে নিয়ে। একটা জরুরি কথা জানিয়ে আমি ভিডিও শেষ করছি, সেটা হচ্ছে আপনারা যারা দূর থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, আপনাদের যোগাযোগের জায়গাটা আরও সহজ হয়ে যাচ্ছে। আমাকে কিন্তু আপনারা প্রতি অমাবস্যায় তারাপীঠে অবশ্যই পাচ্ছেন। তারাপীঠে প্রতি অমাবস্যায় আমার হোমযজ্ঞ ক্রিয়া অনুষ্ঠান হয়, সেই উপলক্ষে আমি সেখানে উপস্থিত থাকি। তো যারা কলকাতায় আসতে পারছেন না তারা তারাপীঠে এসে আমার সঙ্গে দেখা করতে পারেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, ফিরে আসছি খুব শীঘ্রই অন্য অনুষ্ঠানে। আজকের জন্য অনুমতি দিন। জয় মা তারা।